আজিদা কোথায়? খাতা কলম রাখিও, প্রয়োজনীয় কথা নোট করিও, সমস্যা নাই। সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্য। কবিতা বোঝার আগে ব্যাকগ্রাউন্ড বুঝতে হবে, তবে তার আগে ছোট্ট একটা কথা। ইউনানে এই কবিতাটা এত পপুলারিটি পায়নি। আলফ্রেড টেনিসনের ইউনানে কবিতাটি এত পপুলারিটি পায়নি, যেমন পপুলারিটি পেয়েছে লাক্সলি হল, তারপরে টিথোনাস, তারপরে গতকাল যেটা আমরা পড়লাম লোটাস ইটার। এই কবিতাগুলো যেরকম পপুলারিটি পেয়েছে, ইউনানে এই কবিতাটা অত পপুলারিটি পাননি। তবে যে কারণে কবিতাটা চলেছে, যেই কারণে পপুলারিটি পেয়েছেন বা পপুলার না হওয়ার পরও কবিতাটা যে কারণে চলেছেন, তার একটা কারণ হচ্ছে যে কবিতাতে ন্যাচারাল এলিমেন্ট ব্যবহার করা, মানে বিউটিফুল মাউন্টেনাস প্লেস, মাউন্টেন, ফাউন্টেন, স্ট্রিম। এক কথায় ইংল্যান্ডের যেই সমস্ত ন্যাচারাল বিউটি আছে, এই জিনিসগুলোকে কাব্যিক আকারে সুন্দর করে তুলে ধরা হয়েছে, যদিও শাব্দিক মান অত উন্নত নয়। বুঝতে পারছো? এই জন্য ইউনানে কবিতাটাকে একটু আলাদা করা হয় বাকি যে তিনটা কবিতা আছে, টিথোনাস, লোটাস ইটার, লাক্সলি হল থেকে একটু আলাদা করা হয়। এটা আমি প্রথমেই বলে দিলাম, ঠিক আছে? এখন চলো ইউনানে কে কোথায় থেকে এইগুলোকে কালেক্ট করা হলো সেগুলো আমরা এখন জানবো, তারপর কবিতায় ফিরে আসব। আমি যেমনটা বলেছিলাম যে লর্ড আলফ্রেড টেনিসন গ্রিক মিথ বা গ্রিক মাইথোলজিকে তার টপিক বা তার সোর্স অফ পোয়েট্রি বা সোর্স অফ লিটারেচার এটা বানিয়েছেন আলফ্রেড টেনিসন, যেমনটা রোমান্টিক পিরিয়ডে জন কিটস যেটা করেছিলেন। এবং প্রথম ক্লাসে আমি এটাও বলেছি যে তাকে বিভিন্ন কবির নামে সম্বোধন করা হয়েছে, তার মধ্যে মিল্টনের জাজমেন্ট ছিল, তারপরে এরকম স্পেন্সারের তার ড্রিমিনেস ছিল স্পেন্সারের, বা ওয়ার্ডশতের মতো ন্যাচারাল এলিমেন্ট ব্যবহার করার ক্ষমতা ছিল। এগুলো সবসময় মাথায় প্রেজেন্ট রাখবা, যেহেতু আমরা আলফ্রেডকেই পড়তেছি। তো চলো ইউনানে মনে রাখবো যে ইউনানে এটা একটা গ্রিক মিথ বা গ্রিক মাইথোলজির এটা একটা মনে করো যে ক্যারেক্টার। ইউনানে একটা লেডি ক্যারেক্টার, একটা ফিমেল ক্যারেক্টার। কোথা থেকে কালেক্ট করা? গতকালকের ক্লাসে আমরা যেমন ওডিসি থেকে এগুলো পেয়েছি, ওডিসি থেকে কালেক্ট করা। ওডিসি এবং ইলাইড দুইটা হচ্ছে গ্রেট নেট। তো আমি বলতেছিলাম যে আমরা জানি যে ওডিসি এবং ইলাইড দুইটা গ্রিক এপিক। ওডিসি এবং ইলাইড দুইটা গ্রিক এপিক পোয়েম। এই দুইটা পোয়েমে হোমার লিখেছিলেন আজ থেকে 3000 বছর আগে। এটা আমরা গতকালকেও শুনেছি। ওডিসির কথা শুনেছি, ইলাইডের কথা শুনিনি। সো ওডিসি এবং ইলাইড দুইটা আলাদা এপিক পোয়েম, গ্রিক এপিক পোয়েম 3000 বছর আগে হোমার লিখেছিলেন। আর সেই ইলাইড এবং ওডিসি থেকে কালেক্ট করা ক্যারেক্টার এবং তাদের গল্প, এগুলোকে এই কবিতার বিষয়বস্তু বানিয়েছেন কে? লর্ড আলফ্রেড টেনিসন, যেহেতু তিনি এমনটা আগের কবিতাতেও এমনটা করেছেন। লোটাস ইটারে তিনি এই কাজটা করেছেন, এবং সামনে যে কবিতা আসবে যে টিথোনাস, সেখানেও তিনি সেম কাজই করবেন। বুঝতে পারছি? তো ইউনানে এই ক্যারেক্টারটা তিনি সিলেক্ট করেছেন গ্রিক মাইথোলজি থেকে, অর্থাৎ ইলাইড এবং ওডিসি থেকে এই ক্যারেক্টারকে তিনি সিলেক্ট করেছেন। তো ইউনানে হচ্ছেন একজন মহিলা। ইউনানে ইজ এ ফিমেল ক্যারেক্টার collected from the Greek mythology, maybe from Odyssey or Iliad. Okay, so Oenone, she lives in the rural area. According to Greek mythology, Oenone, she is a daughter of a mountain nymph, NYMPS, nymph মানে হচ্ছে দেবদেবী বা প্রেতাত্মা, এগুলো। সো নিম্ফ অফ মাউন্টেন, অর্থাৎ আমরা যখন পড়েছিলাম, যখন আমি জন কিটসের কবিতা পড়েছিলাম রমজান মাসে, আমি যখন বাড়িতে ছিলাম, তখন আমি বলেছিলাম তোমাদেরকে যে সমুদ্রের জন্য নিম্ফ থাকে আলাদা, গাছের জন্য আলাদা নিম্ফ থাকে, পাহাড়ের জন্য আলাদা নিম্ফ বা দেবতা থাকে, তারপরে মনে করো যে সমুদ্রের জন্য আলাদা থাকে, তারপরে ডিস্ট্রাকশনের জন্য আলাদা থাকে, ওয়ারের জন্য আলাদা আলাদা গড, আলাদা আলাদা নিম্ফ, এগুলো থাকে। সো
Oenone was the daughter of nymph of mountain. Oenone was the daughter of nymph of mountain. You can say god of mountain. গড বলা যাবে না, নিমকে গড বলা যায় না, গডেরই অ্যাসিস্ট্যান্ট বলা যেতে পারে, বুঝতে পারছো, গডেরই অ্যাসিস্ট্যান্ট। সো ইউনানে, she was a female character and she was the daughter of the nymph of mountain, and she was born in Mount Ida, 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 Mount Ida. Look at your screen, look at your screen, you will have the word Mount Ida. So Mount Ida is the name of a mount where Oenone was born, okay, and she was the daughter of nymph of mountain. she paharer debatar konna Oenone, and she is very beautiful. Undoubtedly Oenone is one of the most beautiful women according to Greek mythology. Oenone is one of the most beautiful women according to Greek mythology. So what is Mount Ida? Mount Ida is actually a mount where Oenone was born. Mount Ida is the name of a place, a mountainous place, a mountain that is called Mount Ida, where Oenone was born. এতটুকু তথ্য আপাতত মনে রাখো। And Oenone was the wife of Paris. মনে রাখবা, Paris before fall in love with Helen. Paris before fall in love with Helen, Paris was in love with Oenone, and Paris got married Oenone. Oenone and Paris, they are husband wife. According to Greek mythology, Paris and Oenone, they were husband and wife. So Oenone was the first wife of Paris, and it was their love marriage. It was their love marriage. বুঝতে পারছো? এটা তোমাদেরকে আরো কিছু তথ্য দেব যেগুলো খাতায় নোট করবা মনে যদি না থাকে। দেখো, কালকে যেটা বলতেছিলাম ওটা আজকে ব্যাখ্যা করে একটু বিশ্লেষণ করতে হবে আজকের এই কবিতা বোঝার জন্য। প্যারিস কার ছেলে? প্যারিস হচ্ছে যে প্রিয়াম। দেখো স্ক্রিনে প্রিয়াম লেখা আছে, PRI। কথা তো ভালো করে আসতেছে না, সিরিয়াসলি বলতেছিলাম যে আসলে নেটওয়ার্ক প্রবলেম করলে টপিক হারা যায়। ইউনানে এবং প্যারিস তারা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। Oenone and Paris, they were husband and wife, a couple, and their marriage was love marriage. So Oenone falls in love with Paris, Paris falls in love with Oenone, okay, and later they got married. So Paris and Oenone, they were husband and wife, they have their conjugal life, and it was love marriage. They would love each other, Paris এবং Oenone. So who is Paris? Remember the historical place according to Greek mythology, that is Troy city. Troy city, the king of Troy was King Priam. Look at your screen, Priam. Priam was the king of Troy city, and Paris was the son of Priam, okay. So Priam was the king of Troy city, and Paris was the son of Priam. Remember, Priam had a daughter, and she was Cassandra. Look at your screen, just below the name Priam, you will have Cassandra. So Cassandra was the daughter of Priam, and Cassandra was the sister of Paris. And Cassandra is called the goddess of destruction, goddess of ruin, goddess of destruction. But unfortunately, Cassandra lost her divine power because of her mistake. শোনো, যারা সাব গড থাকে গ্রিক মাইথোলজিতে, যারা সাব গড থাকে, যেমন চিফ গডকে হেরা এবং জিউস, কে কি চেঞ্জ করে। সো আই ওয়াজ টেলিং ইউ দ্যাট যে যারা সাব গড থাকে, মেইন গড কে রে গ্রিক মাইথোলজিতে মেইন গড হচ্ছে জিউস এবং হেরা, হাজব্যান্ড ওয়াইফ। আচ্ছা, সরি বলার দরকার নেই বাবলি, এরকমটা হয়ে থাকে ক্লাসে। তো জিউস এবং হেরা তারা হচ্ছে চিফ গড। আচ্ছা, কেমনটা লাগে কথাটা পড়া ধারাবাহিকতা আমি টেনে নিয়ে যাচ্ছি। আচ্ছা, যাই হোক, তো বলতেছিলাম যে যারা সাব গড থাকে তারা যদি কখনো ভুল করে থাকে, তাহলে যে চিফ গড থাকে যেমন জিউস এবং হেরা, তারা হচ্ছে গ্রিক মাইথোলজিতে তারা চিফ গড, প্রধান গড, আর বাকি যতগুলো আছে এরা হচ্ছে সাব গড।
মানে অত ক্ষমতাশীল নয়। তো ক্যাসান্ড্রা হচ্ছে এরকম গডেস অফ ডিস্ট্রাকশন। সে কোনো ভুল করার কারণে তার কাছ থেকে তার যে গডেসের যে ক্ষমতা এটা ছিনিয়ে নেওয়া হয়। এতটুকু জেনে রাখো আপাতত। প্যারিসের ব্যাপারে কিছু কথা তোমাদেরকে বলবো যেটা এই কবিতাতে কাজ দিবে। তোমাদের ইডিপাসের কথা নিশ্চয়ই মনে আছে। ইডিপাস জন্ম হওয়ার আগে কিং লিয়াস এবং কুইন জোকাসটাকে টেরেসিয়াস অথবা অ্যাপোলো থেকে তারা একটা প্রফেসি পেয়েছিল, ভবিষ্যৎবাণী প্রফেসি পেয়েছিল যে এই বাচ্চা যদি পৃথিবীতে সার্ভাইভ করে তাহলে হি উইল শেয়ার দ্য বেড অফ হিজ মাদার, হি উইল শেয়ার দ্য বেড অফ হিজ মাদার অ্যান্ড হি উইল কিল হিজ ওন ফাদার। এটা প্রফেসি ছিল, এটা আমরা জানি। অর্থাৎ ইডিপাস এই শিশুটা যদি বড় হয়, বেঁচে থাকে, তো ডেফিনেটলি সে তার বাবাকে হত্যা করবে এবং এমন একটা জায়গা হত্যা করবে যে জায়গাটার নাম হচ্ছে ফোসিস, 3 রোডস আর জয়েন্ট। আর সে তার মাকে বিবাহ করবে। বেড শেয়ার করা মানে বিবাহ করবে। এটা ছিল ওই বাচ্চার ব্যাপারে ভবিষ্যৎ প্রফেসি, এটা আমরা জানতাম। তো এই কাহিনীও গ্রিক মাইথোলজি থেকেই নেওয়া। এখানে প্যারিসও ঠিক ইডিপাসের মতো, ইডিপাসের মতো। প্যারিস যখন প্রিয়ামের ঘরে জন্মগ্রহণ করলো, প্রিয়াম কিং অফ ট্রয়, প্যারিস যখন জন্মগ্রহণ করলো তখন কিং প্রিয়ামকে এরকম রিলিজিয়াস পার্সন এসে তার এই যে প্যারিসের ব্যাপারে ভবিষ্যৎবাণী দিল যে প্যারিস, এই যুবক যদি পৃথিবীতে সার্ভাইভ করে বেঁচে থাকে তাহলে এই প্যারিসের কারণে এই এক সময়ে ট্রয় নগরী ধ্বংস হয়ে যাবে। If Paris will survive in this world, one day Paris will become the cause of the destruction of Troy city. Paris will bring the destruction of Troy city one day if Paris survive in this world. It was a prophecy about the life of Paris. When Paris was born, he was an infant. Then he was prophesied by a prophet that if Paris will survive in this world, then Paris will bring the destruction of this beautiful city Troy. Okay? When King Priam heard this prophecy, he became afraid, and in order to kill Paris as an infant, Priam kept Paris on the peak of the mountain. একটা পাহাড়ের উপরে, মনে করো যে মাউন্ট ইডা পাহাড়ের উপরে এই প্যারিসকে রেখে আসা হলো কিং প্রিয়ামের পক্ষ থেকে, তার বাবার পক্ষ থেকে। কারণ পাহাড়ের উপরে রেখে আসা হলো একেবারে পিক অফ দ্য মাউন্টেন, যাতে করে সূর্যের স্কর্চিং তাপমাত্রায় প্যারিস মারা যায়। ঠিক আছে বাবা, লিখে দাও বাবারে, তাও আনমিউট করে আমার কান ফাটা ফেলবে তোমার। এটা জানি না কেন ডাবল শব্দ হচ্ছে। বলতেছিলাম যে প্যারিস যখন জন্মগ্রহণ করে, যখন সে শিশু, তখন তার ব্যাপারে ভবিষ্যৎবাণী দেওয়া হয়। প্রফেসি মানে ভবিষ্যৎবাণী। প্যারিস যদি বড় হয়, যুবক হয়, এই পৃথিবীতে বেঁচে থাকে, তাহলে প্যারিসের করা ভুলের কারণে বা প্যারিসের কারণে একদিন এই ট্রয় নগরী ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ প্যারিসের জন্মভূমি এই ট্রয় ধ্বংস হয়ে যাবে। আর প্যারিস কার ছেলে? কিং প্রিয়ামের ছেলে। কিং প্রিয়াম হচ্ছে ট্রয় নগরীর কিং। তো কিং প্রিয়াম করলো কি, তার ছেলে প্যারিসকে মাউন্ট ইডা পাহাড়ের উপর রেখে আসলো, সূর্যের স্কর্চিং তাপমাত্রায় যেন তার ছেলে মারা যায়। কিন্তু আনফর্চুনেটলি প্যারিস মারা যায়নি। প্যারিস ওই পাহাড়ের উপরে মারা যায়নি। প্যারিস ওই প্রকৃতিতে, গ্রাম্য পরিবেশে, রুরাল এরিয়াতে, যদিও সে প্রিন্স, রাজপুত্র, কিন্তু সে গ্রাম্য পরিবেশে বড় হয়েছে। অর্থাৎ মাউন্টেনাস এরিয়া, রুরাল এরিয়া, ভিলেজ সাইড, কান্ট্রি সাইড, এইগুলোতে প্যারিস বড় হয়েছে। বুঝতে পারছো? প্যারিস এইগুলোতে বড় হয়েছে। কিন্তু প্যারিস তার যে রয়্যাল প্যালেস, তার বাবার প্রিয়াম, এখানে সে যায় না, এখানেই বড় হয়েছে। তো প্যারিস যখন ওখানে যুবক হয়ে যায় এই মাউন্টেনাস বা রুরাল এরিয়াতে, হঠাৎ করে এই এরিয়াতে আবার বড় হয়েছে কি ইউনানে কোথায় জন্মগ্রহণ করেছে? মাউন্ট ইডাতে। তো ইউনানে এখন যুবতী, সুন্দরী। তো ইউনানে হঠাৎ মাউন্ট ইডা পাহাড়ে ঘুরতে ঘুরতে হঠাৎ করে ইউনানে সাক্ষাৎ করে প্যারিসের সঙ্গে। প্যারিস সুদর্শন একজন যুবক,
খুবই সুন্দর, হ্যান্ডসাম, সাহসী। তো তখন প্যারিস এবং ইউনানে তারা উভয়ের প্রেমে পড়ে যায়। বিশেষ করে ইউনানে প্যারিসের প্রেমে পড়ে যায়, প্যারিস ও ইউনানের প্রেমে পড়ে যায়। তো তাদের প্রেমটা তখন ওই সময় প্রেম ছিল, এটা হচ্ছে ফিজিক্যাল রিলেশনশিপ। ফল ইন লাভ, বাকিটা যুদ্ধ শুরু। তো এরকম ভালোবাসা তাদের ছিল। তো তাদের দুজনের বিবাহও হয়, ইউনানে এবং প্যারিস দুজনের বিবাহ হয়। তো প্যারিস কোথায় থাকে? মাউন্ট ইডাতে ইউনানের সঙ্গে থাকে। তো হঠাৎ করে তারা যেহেতু সাবগড ছিল সকলেই, তাদের একটা করে ক্ষমতা থাকে সকলের। তো প্যারিস একদিন একটা মানে গোল্ডেন অ্যাপল, মানে এইপল, গোল্ডেন এইপল, একটা স্বর্ণের আপেল পেল প্যারিস একটা, বুঝতে পারছো? তো প্যারিস ঘোষণা করলো, আমি এই স্বর্ণের আপেলটা একজন গডেসকে দেব। তিনজন গডেসকে সে ইনভাইট করলো, তিনজন গডেসের নাম আমি তোমাদের স্ক্রিনে লিখে দিয়েছি, দেখো। একজনের নাম হচ্ছে হেরা, যাকে হেরেও বলা হয়, হেরা। আরেকজন হচ্ছে প্যালাস, যাকে অ্যাথনিও বলা হয়। প্যালাস, হেরা, আর একটা হচ্ছে আফ্রোদিতে। তাহলে এই তিনটা নাম মনে রাখবা, হেরা, প্যালাস এবং আফ্রোদিতে। এই তিনজন গডেসকে তিনি ইনভাইট করলেন, অর্থাৎ প্যারিস এই তিনজন গডেসকে ইনভাইট করলেন, যে তাকে গডেসকে ইনভাইট করলেন এবং বললেন যে আমার কাছে একটা গোল্ডেন অ্যাপল আছে, এটা তোমরা কে নিতে চাও? এই তিনজনের মধ্যে কে নিতে চাও? অবশ্যই একটা গোল্ডেন অ্যাপল প্যারিসের কাছ থেকে গডেসরা নিবে, হেরা নিবে, প্যালাস নিবে, বা আফ্রোদিতে নিবে। তার তো কিছু একটা তো গিফট দিতে হবে, রিটার্ন গিফট কিছু দিতে হবে। তো সর্বপ্রথম হেরা, যাকে বলা হয় যে গডেস অফ গ্রেটনেস অ্যান্ড পাওয়ার। তো যে বিষয়ের গড, সে সেটাই গিফট হিসেবে দিতে পারবে। ভেরি সিম্পল। যে গডেস অফ ইমর্টালিটি, সে তোমাকে ইমর্টালিটি দান করতে পারবে, ওই ক্ষমতা আছে তার। তো হেরা, বা যাকে হেরা বলা হচ্ছে, শিব গডেস, জিউসের ওয়াইফ হেরা অফার্স প্যারিস greatness and wisdom. If Paris gives the golden apple to Hera, then Hera will give him greatness and power. এটা হচ্ছে মানুষের কোয়ালিটি, গ্রেটনেস অ্যান্ড পাওয়ার। তোমাকে আমি মহানত্ব দান করব এবং ক্ষমতা দান করব, যেই ক্ষমতা ব্যবহার করে তুমি কি করবা? এই পৃথিবীর বিভিন্ন দেশ জয় করবা, এবং তোমার স্কিল প্রয়োগ করে, ক্ষমতা প্রয়োগ করে তুমি যুদ্ধে জয় লাভ করবা। আমি তোমাকে ক্ষমতা এবং গ্রেটনেস দেব, বুঝতে পারছো? আমি তোমাকে ক্ষমতা এবং গ্রেটনেস দেব। সো এই কথা শোনার পর আরেকটা কথা বলি, এখানে মাঝখানে বলে দিই। এই মিটিংয়ে কিন্তু প্যারিসের ওয়াইফ ইউনানে, সেও কিন্তু পিছনে লুকিয়েছিল। এটা প্যারিস জানতো, অর্থাৎ কার্টেন বা পর্দার পিছনে ইউনানে লুকিয়েছিল এবং প্যারিসের এই জাজমেন্ট দেখতেছিল, এই কথোপকথন শুনতেছিল। তো যখন হেরা এই গ্রেটনেস এবং পাওয়ারের অফার করলো প্যারিসকে, যে তুমি আমাকে অ্যাপলটা দাও, তা আমি তোমাকে গ্রেটনেস এবং পাওয়ার দেব। সো প্যারিস হি ওয়াজ অলমোস্ট জাস্ট গোয়িং টু গিভ দ্য গোল্ডেন অ্যাপল টু হেরা। মানে প্যারিস এই কথা শোনার পর যে আমি পাওয়ার পাবো রে, আমি আবার গ্রেটনেস পাবো এই অ্যাপলের বিনিময়ে, তো আমি তাকে অ্যাপলটা দিয়ে দিই। যেই মাত্র প্যারিস অ্যাপলটা হেরাকে দিতে যাবে, এমত অবস্থায় দ্বিতীয় যে গডেস প্যালাস, বা যাকে অ্যাথনি আমরা বলতেছি, অ্যাথনি বা প্যালাস একই নাম, বইয়ে বিভিন্নভাবে ব্যাখ্যা পেতে পারো। কোথাও গাইডে দেখবে অ্যাথনি লেখা আছে, কোথাও প্যালাস লেখা আছে, এই জন্য আমি দুইটাই তুলে দিছি, যে কোনটা লেখা থাকে থাকুক, একই ব্যক্তি। তো হঠাৎ করে প্যালাস ডাক দিয়ে বললো, প্যারিস কোয়াইট, স্টপ, ইফ ইউ গিভ মি দিস অ্যাপল আই উইল গিভ ইউ উইজডম। সো হোয়াই উইজডম ইজ ভেরি ইম্পর্টেন্ট? Because by using your wisdom, you will gain power, you will gain greatness, you will conquer many countries, you will win different battlefields. So if you don't have wisdom, so your power is useful, your greatness is useful. So take my wisdom and give me the golden apple. This is the offer of Pallas or Athene, okay, the second goddess. But Paris does not like it. Paris does not like it or didn't like it. Okay, then suddenly Aphrodite uttered. Aphrodite, the third goddess, Aphrodite, the goddess of love,
and goddess of sex, goddess of love and sex and marriage, Aphrodite. So Aphrodite uttered, and Aphrodite suddenly told Paris that, Paris, give me the apple. I will give you the most beautiful women in the world, the most loveliest women in the world. Bas Purush Manush, he agreed, and Paris gave the apple to Aphrodite. He was the most fairest, the most loveliest, the most beautiful women in the world. বুঝতে পারছো? কে অফার করলো? আফ্রোদিতে। তো এই কথা শোনা মাত্রই প্যারিস ঠাস করে অ্যাপলটা আফ্রোদিতেকে দিয়ে দিল। আফ্রোদিতে ঠিকানা দিল, হোয়ার ইউ উইল হ্যাভ দ্য মোস্ট বিউটিফুল উইমেন ইন দ্য ওয়ার্ল্ড। দেন আফ্রোদিতে টোল্ড প্যারিস দ্যাট, গো টু গ্রিস, go to Greece. Here you will have Helen, the most beautiful woman in this current world. And now she is the wife of Menelaus. Menelaus, the king of Greece, the chief of Greece. And his wife is Helen. And Helen is the most beautiful woman in the world. So go to Greece and take Helen. Okay? Try to understand the matter. দেখো এখানে কিন্তু পর্দার পিছনে ইউনানে কিন্তু লুকিয়ে আছে। ইউনানে কিন্তু চাইলে প্যারিসকে বলছে, প্যারিস মাই লাভার, অ্যাকসেপ্ট দ্য অফার অফ হেরা, টেক গ্রেটনেস অর উইজডম, অ্যাট লিস্ট অ্যাকসেপ্ট দ্য অফার অফ প্যালাস অর অ্যাথনি, দ্যাট ইজ উইজডম। আরে তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে কীভাবে গ্রহণ করতে দাও? আফ্রোদিতে লাভলিয়েস্ট উইম্যান ইন দ্য ওয়ার্ল্ড, যখনই উইম্যানের কথা বলছে সঙ্গে সঙ্গে তাকে অ্যাপল দিয়ে তার অফার গ্রহণ করে নিছে প্যারিস। দেখো ঘটনা কোথায় থেকে কোথায় যায়। কিন্তু এই সময় ইউনানে ওয়াজ কোয়াইট, অথচ ইউনানে ওয়াজ দ্য ওয়াইফ অফ প্যারিস। শি ওয়াজ হিডেন জাস্ট বিহাইন্ড দ্য কার্টেন, অ্যান্ড শি ওয়াজ লিসেনিং দ্য কনভারসেশন অফ প্যারিস অ্যান্ড দ্য থ্রি গডেস। সো she could stop Paris. She could compel Paris to take the offer of Pallas or Athene, that is wisdom, at least greatness or power. But she didn't stop Paris to take the last offer, that is the loveliest woman in the world. তো প্যারিস তো এখন নেশায় আছে কার? The most beautiful woman in the world was Helen, and Helen is the wife of Menelaus, and she is in Greece, and Paris is in Troy. Okay, so Paris went to Greece, and somehow Paris met with Helen and flirted with her, and Helen also she was also fascinated by the beauty of Paris, and Paris was Helen was the target of Paris. Then Paris took Helen and fled from Greece and came to his motherland, Troy city. বুঝো ব্যাপারটা, বেটা আরেকজনের বউরে লয়েছে। প্যারিস নিজের বউ থাকতে আরেকটা বউ লয়েছে। ইউনানেও কিন্তু সুন্দর, আমি কিন্তু প্রথমেই বলছি ক্লাসের। আরেকজনের বউ নিয়ে আসছে, যে আবার চিফ, যে আবার কিং অফ গ্রিস। তো হেলেন আবার কত ফাজিল, এও আবার আসছে। তো হেলেনকে প্যারিস নিয়ে ট্রয় নগরীতে এসে বসবাস করা শুরু করে দিয়েছে। মেনেলিয়াস বসে থাকবে? মেনেলিয়াস তার যত সাহসী সৈনিক ছিল, ইউলিসেস বা অডিসি, আকিলিস, তারপরে হারকিউলিস, মনে রাখবা হারকিউলিস, আকিলিস, ইউলিসি, অডিসিস, সবাইকে এই মেনেলিয়াস একত্রিত করেছে। অফকোর্স প্রেম করে পটাইছে, বুঝতে পারছো? আপনি না প্রেম করে পটাইছে তারপর নিয়ে আসছে, আই নো ইট। বাট এটা আমাদের তাদের প্রেমের কাহিনীটা আমাদের এখানকার কবিতার উদ্দেশ্য নয়, আমি জাস্ট সাজাচ্ছি। তো যাই হোক, ওটা অন্য কোথাও কখনো ব্যাপার আসলে সেইভাবে আলোচনা করা হবে। তো এই মেনেলিয়াস সে তার সৈন্য গঠন করলো, বড় বড় শিপ একত্রিত করলো। সে গ্রিস সাগর পাড়ি দিয়ে ট্রয় নগরীতে চলে আসলো অনেক সৈন্য নিয়ে। এই ট্রয় নগরীতে যুদ্ধ হলো 10 বছর। 10 বছর দীর্ঘ যুদ্ধে গ্রিসের অনেক সৈনিক মারা গেল। যেমন আকিলিস মারা যায়, তার পায়ে তীর মারা হয়, মারা যায় আকিলিস, কারণ তার পায়ে তো দুর্বল পয়েন্ট ছিল। তারপরে সেখানে আকিলিসের মতো আরও অনেক গ্রেট ওয়ারিয়র্স ওখানে মারা যায়। এবং অবশেষে এই গ্রিসের যারা সেনারা, সোলজার্সরা, তারা পুরো ট্রয় নগরী ধ্বংস করে দেয়। এবং এই ট্রয় নগরীর যুদ্ধ চলা অবস্থায় মনে কর 10 বছরের দীর্ঘ যুদ্ধে কিং প্রিয়ামকেও হত্যা করা হয়, সর্বশেষ তীরের আঘাতে প্যারিসকেও হত্যা করা হয়, এবং তারা হেলেনকে নিয়ে গ্রিসে চলে যায়। এখন তোমরা আসো, লাইনে আসো, এখন আসো এই কবিতায়, ইউনানে কবিতায়।
Eunone, this poem is actually like an elegy. Eunone, the wife of Paris, she is mourning because of her life, because of her sad life, unhappy marriage life. Eunone is crying sitting before the Mount Ida. Eunone is sitting before Mount Ida, and she is telling the god of Mount Ida, the goddess of Mount Ida, mother of Mount Ida, or mother of Ida. Ida or Mount Ida, same. So Eunone, she is actually claiming her problem, and step by step Eunone is upset, Eunone is crying, and first of all Eunone start to tell her story before Mother Ida, before the mother of Mount Ida, that in this Mount Ida I got Paris as the most beautiful young man, and I fall in love with him, and we got married. Our marriage life was very beautiful. It was interesting. We wandered in this beautiful mountainous place. We enjoyed the springs, the fountains, the springs, and the loveliest natural environment, the flowers of this Mount Ida. We enjoyed everything. Paris and I am Eunone, we both enjoy it. But suddenly, three goddesses came, Hera, Pallas, and Aphrodite. Hera offered greatness and power, my husband rejected. Pallas offered wisdom, again my husband rejected. Then Aphrodite offered the most beautiful woman, that is beauty. My husband received and accepted the offer of Aphrodite. And till then my sadness started in my life. My sadness, my grief came in my conjugal life, in my happy life. Okay? Then Eunone is telling her story, sitting before the Mount Ida, that mother of Mount Ida. Now I am very upset, unhappy. My husband Paris, he went to Greece and took Helen and came back in the Troy city. And now Helen and Paris, they both are living in Troy city, but I am alone here. I am unhappy. My husband is leading his life with the ugliest woman, Helen. So a woman always blames another woman. This is the characteristics of women. Shiti is the most beautiful woman. At the same time, Labuni is the most beautiful woman. Babli is the most beautiful girl. Rakha is the most beautiful woman. Even Ishrat and Afrina, they both are the most beautiful women in the world. Women, they are everything. Okay? তারা একজন আরেকজনকে কখনো ক্রস করতে দেয় না, এদের মধ্যে এই হিংসাত্মক স্বভাবটা কাজ করে। আপনাদের অবশ্য করে না, আপনারা যদি শিক্ষিত মানুষ, গ্রাজুয়েট মানুষ, আপনাদের এটা কাজ করবে না, অন্যদের হয় আর কি। যাই হোক, তো সে এইভাবে দিচ্ছে, অভিশাপ দিচ্ছে। আর কখন এগুলো করতেছে জানো? ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রয় নগরীতে যুদ্ধ চলতেই ছিল, গ্রিকদের মাঝে এবং ট্রয় নগরীদের মাঝে ততক্ষণ পর্যন্ত কিন্তু যুদ্ধ চলতেই ছিল। কথা বুঝতে পারছো? যুদ্ধ কিন্তু চলতেই ছিল ট্রয় নগরীতে। এই সময়ে ইউনানে এই কাজগুলো করতেছে, এই তার এই দুঃখের কথা শেয়ার করতেছে, এবং সে অভিশাপ দিচ্ছে যে হেলেন এবং প্যারিস উভয়ে মারা যাক, উভয়ে ওই যুদ্ধে মারা যাক, ট্রয় যে ওয়ার, এখানে উভয়ে মারা যাক, কেউ যেন বেঁচে না থাকে, বিশেষ করে হেলেন যেন মারা যায়। The culprit women, she should be killed in the battlefield. It is the prayer of Eunone. বুঝতে পারছো? ইউনানে এইভাবে মাদার অফ ইডাকে এইভাবে অবজেকশন জানাচ্ছে, এবং সে আনহ্যাপি, তার অশ্রু ঝরতেছে, এইভাবে বলতেছে। তো তার প্রেয়ার শেষে ইউনানে ওয়েন্ট টু দ্য ব্যাটলফিল্ড অফ ট্রয়, অ্যান্ড সাডেনলি she met with Cassandra. এই কবিতায় ক্যাসেন্ড্রার কথা আছে। ক্যাসেন্ড্রা কে রে? ব্রাদার অফ প্যারিস অ্যান্ড ডটার অফ প্রিয়াম, brother of Paris and daughter of Priam. So when Eunone came in the battlefield Troy, when Eunone entered in the Troy city, then Cassandra found a kind of light, a kind of brightness. That was the mark of something bad. That was the mark of something bad. When Eunone appeared in the battlefield, suddenly Paris became wounded.
by an arrow. By an arrow, Paris became wounded, Paris became injured, and Paris fell down in the lap of Oenone. In the lap of Oenone. And Paris kept his head on the thigh of Oenone and died. Paris died. So here Paris died, Troy Nogri, Troy city is destroyed, and Helen was bring back to Greece. The Greek soldiers, they own the battlefield. Now the end result of the Troy city is the destruction. It was the prophecy about Paris. So Paris will bring the destruction of the Troy city, and it happened. Paris brought Helen from Greece. It was his mistake, and through this mistake, the process of destruction started and continued 10 years, and the Troy city destroyed. So this is actually the poem about the sad life of Oenone. Oenone is mourning because of her sad and unhappy life. So here in this poem, what is your lesson? What is your theme? So during the Victorian period, people they were running after the greatness, after power, after name and fame. No one wanted to try to learn wisdom. সবাই মতলবের পিছনে, খালি মতলব, সুন্দরী নারী, তারপর টাকা পয়সা, সম্পদ, এগুলোর পিছনে ছুটতেছিল মডার্ন মানুষ। জ্ঞানের ধারের কাছেও কেউ নেই। এই জন্য উইজডমও দরকার। এই যে প্যারিস যদি উইজডম গ্রহণ করতো, তাহলে কিন্তু এইগুলো হইতো না। অথবা সে যদি অ্যাটলিস্ট গ্রেটনেস এবং পাওয়ারও যদি গ্রহণ করতো, তারপরেও এই যুদ্ধটা হইতো না। তার এই যে তাকে যখন হেলেনকে নিয়ে পালিয়ে আসে, তখন এই ঘটনাটা ঘটে, পুরো ট্রয় নগরী ধ্বংস করে দেয়। বুঝতে পারছো? তো এই কবিতাটা এত বড় নয়, কবিতাটা খুবই সিম্পল একটা কবিতা। তাহলে ইউনানের ব্যাপারে আমরা কি জানলাম আর একটু বলে দেই, একটু মনে রেখো। তাদের বই আছে, বইয়ে তো আছেই। দেখো, ইউনানে ওয়াজ এ নিম্ফ অফ মাউন্ট ইডা। সে নিজেও একজন নিম্ফ ছিল এবং একজন নিম্ফের ডটারও ছিল। শি ওয়াজ লাভড বাই প্যারিস বিফোর হিজ অ্যাডভেঞ্চার উইথ হেলেন। He deserted her, but afterwards, when wounded by a poisoned arrow in battle, he sought her help. Sought, seeker past tense, sought. Seek মানে খোঁজা, সন্ধান করা। So Paris sought her help. He died before she could make up her mind to heal his own. Tennyson's poem is the lament of the nymph for the lover who deserted her. It does not deal with subsequent happenings. আমি যে গল্প বললাম এগুলোর সঙ্গে না, এখানে যে ইউনানে আনহ্যাপি এই বিষয়ে আলোচনা করা হয়েছে। আমি জাস্ট গল্প সাজানোর জন্য তোমাদেরকে বলেছি, ভবিষ্যতে যেন কাজে লাগে। এবার আসো প্যারিস। প্যারিস ওয়াজ এ সান অফ প্রিয়াম, কিং অফ ট্রয়। হোয়েন অ্যান ইনফ্যান্ট মানে প্যারিস ওয়াজ এক্সপোজড অন আ মাউন্টেন বিকজ অফ এ প্রফেসি দ্যাট হি উড ব্রিং ডিস্ট্রাকশন টু ট্রয়, বাট হি ওয়াজ রেস্কিউড and brought up by shepherds. এই শেফার্ড দ্বারা সে উদ্ধার হয়েছিল এবং বড় হয়েছিল। That is why in Tennyson's poem we have following lines: a shepherd all thy life but yet king born. এরকম লাইন আছে এই কবিতায়। আচ্ছা, he fell and Paris fell in love with the nymph Oenone but deserted her and carried off Helen, the wife of Menelaus, thus bringing about the Trojan war. In the course of this war he was wounded by a poisoned arrow and vainly sought the aid of Oenone. এবার আসো হেলেনকে। Helen was the most beautiful woman. She was owed by the principal chiefs in Greece, but eventually married Menelaus. She was carried away by Paris to Troy in the absence of her husband. The Greek chiefs undertook an expedition to Troy to recover her, and after a siege of 10 years captured the city. Helen was then reconciled with Menelaus, and after their return lived with him at Sparton. Spartone পরবর্তীতে বসবাস করে, এটা মনে রাখিও নামগুলা। In a way, Helen was responsible for the war of Troy because of her great beauty and because of her indirect responsibility for the war of Troy. There was numerous references to her in English literature. হেলেন না আসলে ওকে প্যারিস আনতে পারতো রে,
তো হেলেনেরও ইয়ে আছে। তাহলে কেন প্যারিস কিভাবে প্যারিসের ইয়ে হলো, ট্রয় নগরী ধ্বংস হলো দেখো। সো জাজমেন্ট অফ প্যারিস, টেনিসনস পোয়েম কন্টেন্স অ্যান অ্যাকাউন্ট অফ দ্য জাজমেন্ট অফ প্যারিস। অ্যাট দ্য ম্যারিজ ফেস্ট অফ পেলিয়াস অ্যান্ড থেথিস, এরিস দ্য গডেস অফ স্ট্রাইফ থ্রিউ ডাউন আ গোল্ডেন এইপল। এটা গল্প তোমাদেরকে আমি বলি নাই। দুইজন গড এবং গডেস, একজন হচ্ছে পেলিয়াস আর একজন হচ্ছে থেটিস। পেলিয়াস এবং থেটিস এরা দুইজন গড, এদের বিবাহ অনুষ্ঠানে এরিস নামে একজন গডেস অফ স্ট্রাইফ, স্ট্রাইফ মানে শত্রুতা, এনিমিটি, গডেস অফ স্ট্রাইফ, তিনি একটা গোল্ডেন অ্যাপল দেয় এই প্যারিসকে, সেখান থেকে সে অ্যাপলটা পায়। বুঝতে পারছো? বাকিগুলো তোমাদের জানা আছে। সো অ্যাট দ্য ম্যারিজ ফেস্ট অফ পেলিয়াস অ্যান্ড থেটিস, এরিস দ্য গডেস অফ স্ট্রাইফ থ্রিউ ডাউন আ গোল্ডেন এইপল ইনস্ক্রাইবড ফর দ্য ফেয়ারেস্ট, হেরা, প্যালাস and Aphrodite all claimed the apple. The dispute was referred to Paris, who was regarded as the handsome of mortal men. Here offered him greatness and power. Pallas offered him wisdom, while Aphrodite offered him the loveliest woman for his wife. Paris awarded the apple to Aphrodite, and with her help carried off Helen, who was the loveliest woman. It was thus the judgment of Paris that originated the Trojan War. It was as a result of Aphrodite's offer to Paris that Oenone lost her lover. ঘটনা যেই দিক দিয়ে ঘুরে নিয়ে যাও, যে এই ঘটনার কারণে ইউনানে তার স্বামী হারিয়েছে, তার জীবন অসুখী হয়েছে, এটাও ঠিক। অথবা এই হেলেনকে নিয়ে আসার কারণে ট্রয় নগরীতে যুদ্ধ হয়েছে, ট্রয় নগরী ধ্বংস হয়ে গেছে, এটাও ঠিক। বুঝতে পারছো? অথবা প্যারিসের বেড়ে ওঠার কারণে ট্রয় নগরী ধ্বংস হয়ে গেছে, সব কিছুই ঠিক। তো তোমার যতটুকু এই কবিতার জন্য প্রয়োজন সেটা হচ্ছে যে হেলেনকে যেহেতু প্যারিস অ্যাফ্রোদিতের অফার গ্রহণ করে, অ্যাফ্রোদিতের সাহায্যে হেলেনকে গ্রিস থেকে নিয়ে এসে তাকে বিয়ে করে তার সঙ্গে সংসার করা শুরু করেছে বা তাকে নিয়ে থাকতে শুরু করেছে, তখন থেকে ইউনানের জীবনে দুঃখ দুর্দশা শুরু হয়েছে। এটা হচ্ছে এই কবিতা। এই এতটুকু জানলেই হয়ে যাবে বাস। আর একটা কথা মনে রাখবা যে এই মাউন্ট যে ইডা, এটার পাশে যে আরও যেগুলো মাউন্ট আছে বা মাউন্ট, এটাকে আবার গার্গারাসও বলা হয়, GARGURUS, গার্গারাস, GARGARUS, গার্গারাস। এইটা পাহাড়ের ওপর প্যারিসকে রাখা হয়েছিল। যাই হোক, গল্পটা সাজিয়ে ওনার উদ্দেশ্য হচ্ছে যাতে করে সব কিছু তোমাদের বুঝে আসে। ভবিষ্যতে ফাইনাল ইয়ারও ইলাইট থাকবে তোমাদের, তখন এই তথ্যগুলো খুবই জরুরিভাবে লাগবে। কারণ গ্রিক মাইথোলজিতে এত পরিমাণ গড এবং গডেস, তারপরে নিম্ফ, এটা মাথা নষ্ট করে দেওয়ার মতো, এগুলো বারবার শুনতে শুনতে মনে থাকবে। এখন আমাকে চলে গেছে ইশরাত জাহান, চলে গেছে। ইশরাত, তুমি কি